এই পুকুর পাড়টা আমার খুব প্রিয়। জাদুঘরের পিছনের এই পাড়ে আমি প্রায়ই আসি, বিশেষ করে যখন আমার মন খুব খারাপ থাকে আর যখন আমার মন খুব ভালো থাকে। আগে একা একা আসতাম, আবার মাঝে মাঝে লিয়ানাকে নিয়ে আসতাম। ওরও খুব পছন্দের জায়গা ছিল এটা। আজ আমি আবার একা এসেছি, লিয়ানা আসেনি আজ, আর হয়তো আসবেও না ও। এটার অবশ্য কারণ আছে নির্দিষ্ট। আজ ওর গায়ে হলুদ। কখনো ভাবিনি ওকে এভাবে হারাতে হবে। আসলে ওকে হারানোর কথা কখনো মনেই আসেনি, তাই ভালোবাসি বলাই হয়নি। কিন্তু সব কথা কি বলতে হয়? লিয়ানা কি একটু বুঝতে পারেনি? কোনো দিন বুঝতেও পারেনি। কিন্তু যদি জানতাম হারাতে হবে, তবুও কি বলা হতো আমার ভালোবাসার কথা? সেদিন যখন ও বলল যে ওর মা ওর জন্য ছেলে ঠিক করেছে, খুব শীঘ্রই ওর বিয়ে, ও নিজের সম্মতির কথা কিছু না বললেও সে যে রাজি নয় এমন কিছুও বলল না। আবার ও এত স্বাভাবিকভাবে কথাগুলো বলল যে আমি কোনো কথা বলতেই পারলাম না। এতদিনের পরিচিত মানুষটাকে সেদিন বড় অপরিচিত মনে হলো। আমার মনে হলো হয়তো কোনো দিনের পরিচিতও ছিল না। আমি নিজেকে অনেকটা স্বাভাবিক রেখে কোনো মতে বললাম, তোমার ছেলে পছন্দ হয়েছে? লিয়ানা আরও স্বাভাবিক ভঙ্গিতে বলল, ভালোই তো, খারাপ কি? ভালো জব করে, দেখতে শুনতেও খারাপ না। আর সে হচ্ছে মার এক বান্ধবীর ছেলে। ওই আন্টি আমাকে খুব পছন্দ করেছে, তার ছেলের বউ করে নিতে চাই। আর আম্মুও অমত করেনি, আমি আর কিছু বলিনি। মনে মনে বলি, তুমি কি বোঝো না আমার মনের কথা কি? তোমার মন একটুও বোঝেনি? আমার মতো কি একটুও তোমার মন পড়ে না? কিন্তু মুখে কিছুই বলতে পারেনি। বুঝলাম কোনো লাভ নেই, এই অনুভূতিগুলোর কোনো ভবিষ্যৎ নেই। তারপর আর কি, লিয়ানার কাছ থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিই। কি হবে আর কাছে গিয়ে? ও যখন আমার কথা মনে আনেনি, তখন আর কি হবে? দেখতে দেখতে কতদিন হয়ে গেল ওর সাথে পরিচয়ের। কি অদ্ভুতভাবেই না লিয়ানার সাথে পরিচয় হয়েছিল। তখনও আমি পড়ালেখা করি। কম বয়স থেকেই আমার সিগারেটের বদ অভ্যাসটা আমায় কাবু করে ফেলেছিল। একদিন দুপুরের দিকে সিগারেট শেষ হয়ে গেছে। হলের বাইরে বের হয়েছি, দেখি গেটের কিছু দূরে একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটার দিকে তাকাতেই হলো, কারণ মেয়েটার চেহারায় অন্যরকম একটা কিছু ছিল। কিন্তু মেয়েটার মুখটাতে যেন কেমন একটা দিশেহারা ভাব। মনে হলো চোখে যেন পানিও টলমল করছে। আমি খুব বেশি আমলে না নিয়ে আমার কাজে চলে যাই। যখন সিগারেট নিয়ে ফিরে আসি, তখনও দেখি মেয়েটা দাঁড়িয়ে। খানিকটা কৌতূহল তৈরি হলো আমার মনে। আমি মেয়েটার দিকে এগিয়ে যাই। মেয়েটার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ডাক দেই, এক্সকিউজ মি। মেয়েটা খানিকটা ভীতু চোখে আমার দিকে তাকালো। প্রচণ্ড করুণ এবং কাহিল চেহারা মেয়েটার। আমার কেন জানি মেয়েটাকে দেখে খুব মায়া লাগলো। মেয়েটাকে দেখে মনে হলো সে কোনো বিপদে পড়েছে। মেয়েটা কোনো উত্তর দিল না, তাই আমি আবার আগ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, কোনো কি সমস্যা হয়েছে? আমার কথা শুনে মনে হলো মেয়েটা আমার কথায় মনে হলো খুব ভরসা পেল না। অন্য কেউ হলে হয়তো আমি চলে আসতাম, কিন্তু মেয়েটাকে রেখে কেন জানি আসতে ইচ্ছা হলো না। মেয়েটা কিছুই বলল না, শুধু ভয়ার্ত চোখে তাকিয়ে থাকলো। আমি আমার ভার্সিটির আইডি কার্ডটা মেয়েটার হাতে দিলাম। ভরসা দিয়ে বললাম, আমি এখানে পড়ি। আমার ভার্সিটি দেখালাম। আমার হলের দিকেও হাত ইশারা করে দেখালাম। তারপর বললাম, আমাকে বিশ্বাস করতে পারেন, কথা দিচ্ছি উপকার না করতে পারলেও অপকার করব না। আপনার সমস্যাটা আমাকে খুলে বলতে পারেন। আমার আইডি কার্ডটা দেখে মনে হলো ও একটু ভরসা পেল। আইডি কার্ড ফেরত দিতে দিতে বলল, আমি আমার ব্যাগ হারিয়ে ফেলেছি। কথাটা বলতেই ওর চোখ থেকে টপ করে এক ফোঁটা পানি পড়ল। আমি অভয় দিয়ে বললাম, ওকে, কি কি ছিল ব্যাগে?
সব কিছু, টাকা পয়সা মোবাইল সব। কখন হারিয়েছে? সকালবেলা। তারপর সব কিছু বলুন। প্রথমে খুঁজলাম কিন্তু পেলাম না, তারপর রাস্তাও হারিয়ে ফেলছি। কাকে বলবো ঠিক ভরসাও পাচ্ছি না। আপনি সকাল থেকে এদিক ওদিক ঘুরছেন? জি। কিছু খাওয়া হয়নি সকাল থেকে? মেয়েটা মাথা নাড়ালো। সত্যি কথা বলছি, অন্য কেউ হলে আমি এতটা আগ্রহ জাগাতাম না, কিন্তু মেয়েটার চেহারার মধ্যে কেমন একটা মায়া ছিল। আর সুন্দর মেয়েরা তো একটু অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে। এই কথাটা আবারও সত্য প্রমাণ হলো সেদিন। আমি ঠিক করলাম মেয়েটাকে আগে কিছু খাওয়াবো, তাই রেস্টুরেন্টে নিয়ে গেলাম। রেস্টুরেন্টে প্রথমে মেয়েটা একটু ইতস্তত করছিল। আমি ওকে একটু স্বাভাবিক করতে বললাম, প্লিজ বি ইজি, আপনার ক্ষুধা লেগেছে, আপনি খাওয়া শুরু করুন। মেয়েটা ভয়ে ভয়ে খেতে শুরু করলো। অনেক খিদে লেগেছিল মনে হয়। খাওয়া শেষ করে মেয়েটা বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আমার আসলেই অনেক ক্ষুধা লেগেছিল। লজ্জা আর শঙ্কার কারণে কাউকে কিচ্ছু বলতেও পারছিলাম না। আচ্ছা, এবার আপনার গল্প বলুন। ব্যাগ হারালেন, তারপর কি হলো? আপনার পরিচয় কি? কোথায় বাসা আপনার? মেয়েটা তার নাম বলল, লিয়ানা। লিয়ানা? বেশ সুন্দর নাম। এর আগে কখনো এমন নাম শুনিনি আমি। লিয়ানা বলল, আমি এদিকে থাকি না, গুলশান 2-এ থাকি। এদিকটা ঠিকমতো চিনিও না আমি। তাহলে এদিকে কেন এসেছেন? এতদূর তো এমনি এমনি আসার কথা না। লিয়ানা খানিকটা অন্ধকার হয়ে আসলো। আমতা আমতা করে বলল, আজ সকালে আম্মুর সাথে রাগারাগি করে চলে এসেছি। আসা উচিত হয়নি, এখন বুঝতে পারছি। উচিত তো হয়নি। যদি অন্য কোনো বিপদে পড়তেন, আপনার একটু ভেবে কাজ করা উচিত ছিল। এজন্য তো কাউকে বলতে ভরসা পাচ্ছিলাম না। এখন কি করব আমি জানি না। আমি বললাম, আপনি পথ হারালেন কিভাবে? আসলে আমি ঢাকায় নতুন, অল্প কয়দিন হয়েছে ঢাকায় এসেছি। আগে চট্টগ্রামে থাকতাম, পথঘাট কিছুই চিনি না। আর সব সময় গাড়িতে চলাফেরা করি তো, তাই কিছুই চেনা হয়ে ওঠেনি। আজ সকালে আম্মুর সাথে রাগারাগি করে যখন চলে আসি, তখন কিছুই ভাবিনি। ক্যাব নিয়েছিলাম, কি মনে করে এদিকে চলে আসলাম জানি না। আর সব সময় ব্যাগ গাড়িতেই থাকতো। ব্যাগ না নিয়ে কখন সে ক্যাব থেকে নেমে পড়েছি বুঝতেই পারিনি। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। এমন মন ভুলো মেয়ে জীবনেও দেখিনি। আমি সাহায্য করার জন্য জানতে চাইলাম, বাসার নাম্বার কি মনে আছে? হ্যাঁ, রোড নাম্বার, বাসা নম্বর মনে আছে, কিন্তু কিভাবে যাব বুঝতে পারছি না। রোড ঘাট তো কিছুই চিনি না আমি। আগেই বলেছি, সুন্দর মেয়েদেরকে তো সাহায্য করতেই হয়। তার ওপর এমনভাবে বলল, আমার মন খারাপ হয়ে গেল। আমি আপনাকে নিয়ে যেতে পারি, তবে এক শর্তে। লিয়ানার মুখ কালো হয়ে গেল। ও ভেবেছিল আমি কি না কি চেয়ে বসবো, যদি উল্টাপাল্টা কিছু হয়। এসবই হয়তো ভাবছিল লিয়ানা। আমি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিব, কিন্তু আপনি আমাকে আপনার বাসায় যেতে বলতে পারবেন না। চা নাস্তার জন্য জোরাজুরি করতে পারবেন না একদমই। লিয়ানার মুখ থেকে কালো ছায়াটা ঝট করে কেটে গেল। সেখানে একটু বিস্ময় দেখলাম। ওর দুশ্চিন্তাটা কেটে গেছে। এবার লিয়ানা ফটফট করে বলল, কেন? আপনি আমার এত উপকার করছেন, তাহলে আপনাকে আমি এতটুকু তো অফার করতেই পারি। কারণ আছে, এত কিছু আপনার জানতে হবে না। কেন যে কথাটা বললাম জানি না, কেবল মনে হলো তাই বললাম। তবু ওকে বাসায় নামিয়ে দেওয়ার সময় লিয়ানা অনেক অনুরোধ করলো নামার জন্য। আমি নামলাম না। যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার চাইলো, তবুও ওকে দিলাম না। কেন দিলাম না তবুও জানি না। হাসলাম একটু, বললাম, ভাগ্যে থাকলে আবার হয়তো দেখা হতে পারে, অথবা হবে না। চলে আসলাম। কেবল মনের মধ্যে চমৎকার এক অনুভূতি ছিল, একটা চমৎকার মেয়ের সাথে কিছু সময় কাটানোর। ওর সাথে সাক্ষাৎটা আমার মনে দাগ কেটে গেল অনেকটা। তবুও কাহিনী এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। ঠিক 11 দিন পর লিয়ানার ফোন এলো। তখন বেশ রাত।
আমার নাম্বারে সাধারণত আননোন নাম্বার থেকে ফোন আসে না, আমিও রিসিভ করতে চাই না। অপরিচিত নাম্বার দেখে খানিকটা বিরক্ত হলাম, তবুও কেন যেন সেদিন রিসিভ করেই ফেললাম। হ্যালো। হাই। খানিকটা চমকালাম। একে তো মেয়ে কণ্ঠ, তার ওপর এত আদুরে কণ্ঠ, আর এত আদুরে ভাবে হাই বলল যে মনে হলো আমার বহু আগের পরিচিত। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সরি, কে বলছেন? ঠিক চিনতে পারলাম না। মেয়েটা আমাকে আবার অবাক করে দিয়ে বলল, বলুন তো আমি কে? কাকে চাচ্ছেন বলবেন প্লিজ, আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা। আমি আপনাকেই চাচ্ছি, রাজহাসান। আরও খানিকটা অবাক হলাম, মেয়েটা আমার নামও জানে। আমি আবারও কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনি কে? মেয়েটা এবার জোরে হেসে ফেলল। হাসির শব্দ শুনলাম। মেয়েটা আমার এমন অবস্থায় মজা পাচ্ছে। লিয়ানা হাস্যোজ্জ্বলভাবে বলল, আপনার কি মনে আছে ঠিক 11 দিন আগে আপনি একটা মেয়েকে হেল্প করেছিলেন? লিয়ানার কথা মনে তখন প্রায় ফিকে হয়ে এসেছে, কিন্তু ফট করেই ওর কথা মনে পড়ে গেল। লিয়ানা? যাক, নাম মনে আছে তাহলে। আমি খুব অবাক হলাম, খুব বেশি অবাক হলাম। ও আমার নাম্বার পেল কোথায়, তাও আবার এতদিন পর? একটা অপরিচিত ছেলের নাম্বার খুঁজে সে এতদিন পর কল করেছে। আমার নাম্বার পেলেন কোথায়? বের করেছি। কিভাবে এতদিন পর? তা না হয় নাই শুনলেন, বের করেছি এটাই বড় কথা। আমি বের করতে চেয়েছি তাই পেরেছি। শুনুন, কাল আমি আপনার সাথে দেখা করব। আপনি না চাইলেও কিন্তু আমি দেখা করবই, কারণ আমি আপনার সম্পর্কে পুরো খোঁজ খবর বের করেছি। এখন আমি আপনার সাথে দেখা করতে ইচ্ছুক। আমি আরও খানিকটা অবাক হই। এভাবে মেয়েটা আমার ব্যাপারে সব খোঁজ খবর বের করেছে, তার উপর আবার জোর খাটিয়ে কথাও বলছে। সেদিন আমাদের দেখা হলো, তারপর থেকে আমাদের দেখা হতে থাকে নিয়মিত। কথা হতো দিনের পর দিন, রাতের পর রাত। একটা দিনও নেই যে আমরা দেখা করিনি, এমন একটা রাত নেই যে আমরা ফোনে কথা বলিনি। একদিনের কথা, প্রায় 2টা পর্যন্ত কথা বলে ফোন রেখেছি। তারপর আমরা দুজনেই ঘুমাতে গিয়েছি। কত সময় ঘুমিয়েছি জানি না। ফোনের জন্য আবার ঘুম ভেঙে গেল। আমি একটু চোখ মেলে সময় দেখলাম, তখন বাজে ভোর 3:30। কি হলো? বিরক্ত করলাম? না, বলো। আবার কল করলে যে? মাত্রই তো কল কেটে ঘুমাতে গেলে। আমার ঘুম আসছে না, আমার সাথে জেগে থাকবে? লিয়ানার এমন আবদার আমি ফেলতে পারিনি। তারপর সারা রাত ওর সাথে কথা বলি। কি চমৎকার রাত ছিল সেইগুলো। সপ্তাহখানেক আগেও আমাদের এরকম দিন গেছে। আমি তো লিয়ানাকে আমি আমার গার্লফ্রেন্ডই ভাবা আরম্ভ করলাম, কিন্তু আমার ভুল ভাঙল যখন ও সেদিন বলল ওর বিয়ের কথা। বিয়ের কথাতেও ওর চেহারা একদম স্বাভাবিক ছিল। খুব স্বাভাবিকভাবেই বলল, তুমি আমার সব থেকে ভালো বন্ধু। এখন তুমি আমাকে বলো আমি কি করব। আমি আর কিছু বলতে পারি না। এত একসাথে থাকা, এত কথা বলা, এত গল্প করা, শুধুই কি বন্ধু? লিয়ানার পছন্দের মানুষ হয়ে উঠতে পারলাম না তবে? এই পুকুর পাড়ে বসে এইসব আগের কথা ভাবছি, এমন সময় পেছন থেকে লিয়ানার কথা শুনলাম মনে হলো। কিন্তু মনে হলো ভুল শুনেছে। ওর তো এখানে থাকার কথা নয়, কিন্তু ও কোথা থেকে আসবে? ওর না আজ গায়ে হলুদ। আমার কথা কি ওর মনে আছে? ও তো আমার এমন কেউ না যে সব ছেড়ে আমার কাছে চলে আসবে। এই ইডিয়েট কোথাকার, কথা শুনছো না কেন? এবার আমি সত্যি সত্যি যেন শুনলাম। পিছন ফিরে তাকালাম, লিয়ানা দাঁড়িয়ে আছে। আমি স্বপ্ন দেখছি না তো? সত্যি তো। লিয়ানাই এগিয়ে আসছে আমার দিকে, পরনে হলুদের শাড়ি, একদম নতুন বইয়ের বেশে এসেছে ও। ও আমার কাছে এসে বলল, মোবাইল ফোন বন্ধ কেন তোমার? ইডিয়েট, কতবার তোমাকে ফোন দিয়েছি, তোমাকে তুমি জানো? মাথায় কি কোনো বুদ্ধি নেই? আমি কিছু বুঝতে পারছিলাম না। এসব কি আদৌ সত্য? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম,
তোমার না গায়ে হলুদ আজ? তুমি এখানে কেন? চলে যাও। আমি পালিয়ে এসেছি বিউটি পার্লার থেকে। আমার চোখ বড় বড় হয়ে গেল। একটু জোরেই জিজ্ঞেস করে ফেললাম, কে? কেন? এই প্রশ্ন যদিও করা ঠিক হয়নি, মনে হলো ও হয়তো রেগে যাবে, কিন্তু ও রাগল না। চুপচাপ আমার পাশে এসে বসলো। আমি জানি না কেন এলাম, কিন্তু তোমাকে যখন থেকে মোবাইলে পাচ্ছিলাম না তখন থেকে মনে হচ্ছিল কি যেন নেই আমার কাছে, কি যেন ঠিক হচ্ছে না। তোমার প্রয়োজন খুব বেশি করে অনুভব করছিলাম। জানো, কাল সারা রাত আমি তোমাকে ফোন দিয়েছি, প্রত্যেকবার বন্ধ। তুমি ফোন কেন অফ করে রেখেছো বলো? আমি জানি না, আমার কিছু ভালো লাগছিল না, সেজন্য ফোন বন্ধ করে রেখেছিলাম। কেন ফোন দিচ্ছিলে বলো? দেখেছো, তুমিও আমার মতোই ফিল করেছো। তাহলে বলনি কেন আমাকে আগে? আমি লিয়ানার দিকে তাকাই। হলুদের শাড়িতে ওকে কি সুন্দরী না লাগছে! একদম হলুদ পরি একটা। মেয়েটা এমনিতেই অসম্ভব সুন্দর, তার ওপর এমন নববধূ সাজে একদম হুড়পড়ি লাগছে। লিয়ানা, সব কিছু বলে দিতে হয়? কিছু কথা বুঝে নিতে হয়। তুমি কিছুই বুঝো না নাকি? লিয়ানা কিছু বলল না। আমার আরও একটু কাছে এসে বসলো। তারপর আমার হাত ধরে বলল, তুমি সব সময় আমার পাশে থাকতে, এই জন্য তোমাকে হারানোর কথা মনে আসেনি কখনো। এখন আমি বুঝেছি, সব কিছু বুঝি আমি। দুজনেই চুপচাপ বসে থাকলাম। এভাবে কতক্ষণ বসে থাকলাম জানি না আমরা। আমি লিয়ানাকে জিজ্ঞেস করলাম, এখন কি করবে? জানি না। পালিয়ে যে এলে, বিয়ে করবে না? লিয়ানা খানিকটা বিরক্ত হলো। আমার দিকে রাগি রাগি চোখে তাকিয়ে বলল, বিয়ে করলে আমি পালিয়ে আসতাম? গাধা নাকি তুমি? আরে বাবা, আমাকে বিয়ে করবা না? কথা তো দেখছি এখনো বুঝো না তুমি। ও কিছু বলল না, হাসলো কেবল। আমি কেবল মুগ্ধ হয়ে ওর হাসির দিকে তাকিয়ে থাকলাম। ওর হাসি দেখতে আমার ভালো লাগে খুব। মনে মনে ভাবতে খুবই ভালো লাগলো। মনে হলো যে প্রিয় জিনিসটা হারিয়ে গিয়েছিল তা আবার ফিরে আসছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? ওকে নিয়ে উঠে পড়ি। কাজী অফিসের উদ্দেশ্যে হাঁটা দিলাম। কাজী অফিসটা কত দূর জানি না, তবে ওকে নিয়ে জীবনের অনেকটা পথ হাঁটতে হবে এখনও, যেখানে আর কখনো ওকে হারানোর ভয় পেতে হবে না আমার। গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।